নমস্কার। আজ সোমবার যথারীতি একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আমার ছোটবেলাকার বন্ধু, যখন আমরা একসঙ্গে 1 to 10 যার সঙ্গে পড়েছি, জয়া, তার বোনের ঘটনা। এর নাম জয়া আর তার বোনের নাম সোমা। তো যেহেতু জয়া আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার জন্য সোমার সঙ্গে আমাদের বন্ধুত্বটাও প্রায় সেরকমই ছিল। সেই থেকে আজ অবধি আমরা বন্ধুত্ব কখনো ছাড়াছাড়ি হয়নি। ওরা এসেছে, আমরা গেছি, দরকারে সব কিছুতে আমরা পাশে আছি। জয়া এই নিয়ে 4 বার আমাকে ফোন করে বলেছে যে দিদি ভাই, তুমি কিন্তু এখনো আমার বোনের ঘটনা, সোমা আমাকে ফোন করে বলেছে, দিদি ভাই তুমি কিন্তু এখনো আমার ঘটনাটা বলোনি। অ্যাকচুয়ালি কি জানো, আমি চেয়েছি যে যারা আমার সাবস্ক্রাইবার, যাদেরকে আমি তোমার এই ক্যামেরার থ্রু চিনেছি, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদের ঘটনাগুলো আগে বলি না। এটা আমার নিজের বোনের মতো, কোনো অসুবিধা নয়। তাই সোমা, প্লিজ রাগ করিস না, আজ তোর ঘটনাটা বললাম, কিন্তু আমি তোকে জানাইও নি যে আজকে আমি তোর ঘটনাটা বলবো। যখন ছাড়বো তুই দেখতে পাবি। আমি হেসে বলছি, কিন্তু সোমা এই ঘটনাটা যখন বলেছিল বা আজকেও যখন বলে, তখন একা আর কোথাও যায় না, বলে ওইখানেই বসে থাকে। ছোটবেলাকার ওর ঘটনা নয়, ওর ঘটনাটা যখন ওর বিয়ে হয়ে গেছে, ওর স্বামীর সঙ্গে জড়িত একটা ঘটনা। ঘটনায় আসা যাক। আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমার কাছে অনেক কাছের। তার বোন, তাকে বোনের চোখে আমি দেখে এসেছি। কিন্তু ও যখন আমাকে পুরো ঘটনাটা বলেছিল, আজ থেকে 7 বছর আগে, তখন ইউটিউবও নই, আমি একটা স্কুলের টিচার, ব্যস্ততা এইভাবে কেটেছে। শুনেছিলাম, কারণ ওরা প্রত্যেকেই জানে যে দিদি ভাই মানে আমি আমার ছোটবেলা থেকে এইসব নিয়ে ইন্টারেস্টেড, এবং এই নিয়ে ছোটোখাটো একটু পড়াশোনাও আমি করি। তখন আমি ওকে যা বলেছিলাম, কিন্তু এখন আপনাদের ঘটনাটায় আসা যাক। সাত বছর আগে যখন আমার এই বোন বিয়ে করে শ্বশুর বাড়িতে ছিল, এবং হাজব্যান্ড রাঁচি, ঝাড়খণ্ডের একটা জায়গার, সেটা রাঁচি নামক একটা স্থানে ওর হাজব্যান্ড চাকরি করত। তখনও সে মেসে থাকতো, কিন্তু যেহেতু বিয়ে হয়েছে, ওয়াইফকে নিয়ে যাবে, ওরা বর্ধমানে থাকে, ওয়াইফকে নিয়ে যাবে, তাই অফিসের কাছাকাছি একটা বাড়ির খোঁজ করতে থাকে। তার নাম অমিত। আমার বোনের, আমার বেস্ট ফ্রেন্ডের যে বোন, তার স্বামী অমিত অফিসের কাছাকাছি একটা ঘর খুঁজতে থাকে, কিন্তু হয়ে ওঠে না। হঠাৎ অফিসের এক বন্ধুর মারফত জানতে পারে, অফিস থেকে প্রায় 2.5 কিলোমিটার, সেখানে একটা বড় দোতলা বাড়ির একতলাটা পাওয়া যাচ্ছে। পুরো বাগান বাড়ি, বাড়িওয়ালা থাকেন না। তাহলে কি হলো, পুরো বাড়িটাই তোরা রাজত্ব করতে পারবে, ফল ফলাদির গাছও আছে,
সুন্দর সুন্দর গাছ, ফলের এইসবও আছে। অমিত খুব ইন্টারেস্টেড হয়ে বলে, প্লিজ আমাকে অফিসের পরে আজকে বিকেলেই নিয়ে চলো, কারণ ঘন্টা পেলে তো আমি ওয়াইফকে আনতে পারছি না, আর ওয়াইফ রোজই আমাকে ফোন করে চাপ দিচ্ছে। সেহেতু তার বন্ধু তাকে বাইকে করে নিয়ে আসে, কিন্তু তারা ভিতরে ঢুকতে পারেনি। গেটে তালা ছিল, মেন গেটে। বাইরে থেকে ঘরটা দেখে, ঘরটা অদ্ভুত ধরনের, ব্যাক সাইডটা রাস্তার উপর, আর বাড়িটার সামনেটা ওটা বোধহয় পিছনে, হয়তো উঠোন টাইপের কিছু করেছে, বোঝা গেল না। বাড়িওয়ালা তো থাকে না, তো বললো, কি রে বাড়িওয়ালার কাছে চাবি আনিস নি? বললো, না না, আমি খালি তোকে বললাম তুই একটু দেখে নি, এতটা দূর এরকম বাড়ি বাগান তোর পছন্দ তো? বলে, হ্যাঁ হ্যাঁ পছন্দ, আর আমার ওয়াইফের তো আরো ভালো লাগবে, বাগান বাড়ি সারা দিনটা কেটে যাবে। বললো, তাহলে চল বাড়িওয়ালার সঙ্গে কথা বলি। বলে, গেটে তো তালা। বলে, বাড়িওয়ালা এখানে তো থাকে না, বাড়িওয়ালা আমার বাড়ির পাশে থাকে, চল। বলে, বাবা, নিজে এত বড় বাড়ি পড়ে আছে, দোতলাটা পুরো ফাঁকা, একতলা না হয় ভাড়া দেয়, থাকে না কেন? বলে, সে তার ব্যাপার, হয়তো ভাড়া পারপাসে রেখেছে, চল তার সঙ্গে আলাপ করিয়ে দিই। যাওয়া হলো, গিয়ে তাদের মালিকের, যে ওদের মাকান মালিকের, যে বাড়ির যে মালিক, তার আরেকটা বাড়ির দাওয়াতখানায়, মানে যেখানে সবাই বসে, সেখানে তারা উপস্থিত হয়ে ওয়েট করতে থাকলো। একটু বাদেই বাড়িওয়ালা তাদের নেমে এলো। বলে, হ্যাঁ বলুন, বাড়িটা দেখেছেন? বলে, দেখেছি মানে বাইরে থেকে দেখে এলাম, ভেতরে তো আর কিছু দেখিনি। বলে, ও বাড়ির আর দেখার কি আছে, 3খানা রুম আছে, একটা স্নানের জায়গা আছে, একটা রান্নাঘর আছে, আর সামনে বড় চাতাল, খুব বড় উঠান আছে, কলাপসেবল গেটের মধ্যেও গেট করা আছে, তার মধ্যেও একটা ছোট উঠান আছে, ওটা আপনার পার্সোনাল, আর উপর দিয়ে তো আমার যাওয়ার রাস্তা, সেটা তো আমি এখন যাই না। বলে, আপনি ওখানে থাকেন না? বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ করে যায়, কি যেন চিন্তা করে, তারপর বলে, না, ও বাড়িতে আর আমি এখন যাই না, আমি এখন আমার এই বাড়িতেই আমি থাকি, তো আমার ওয়াইফকে নিয়ে আমি এখানেই ভালোই আছি, ওটা একটু বাইরের দিকে তো। বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। অমিত না ওই সব কিছু চিন্তাও করেনি, বললো, আমি রাজি আছি, আজ তো 28 তারিখ মাসের, আমি আজকেই আপনাকে অ্যাডভান্স কত বলুন দিয়ে যাচ্ছি, এবং বাড়ির চাবিটা আমাকে দিন, গোছগাছ তো করতে হবে। বলে, হ্যাঁ, আগের যে ভাড়া নিয়েছিল প্রায় 6 মাসের মতো খালি আছে, ঘরের কি অবস্থা আমি কিন্তু জানি না বাপু, তোমরা একটু ঠিক করে নিও, আমি তো বাঙালি, এই বিহারে এসে ওদের ভাষাও অত ভালো বুঝি না। বলে, তাহলে এখানে আপনি বাড়ি করলেন? অফিসের তো কাজে এখানেই ছিলাম, বাড়ি করে ফেলেছিলাম, আর দেখি এখন ভাড়া পারপাসে রাখি, পরে বিক্রি করে দেব, আবার এই ফ্ল্যাটটাও তো কিনেছি। বলে, ও আচ্ছা, আর কথা না বাড়িয়ে অ্যাডভান্স দিয়ে চাবিটা নিল। আর অমিত বুঝলো বাড়ির পিছনে অনেক কাজ আছে, 6 মাস আগে ভাড়াটিয়া চলে গেছে, তার মানে পুরো বাড়িটা পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ। একদিকে মনে আনন্দও হলো, যাক বাবা, এবার তাহলে ওয়াইফকে নিয়ে আসতে পারবো। এই আনন্দে সে যে মেস বাড়িতে থাকে সেখানে গিয়ে উঠল। পরের দিন যথারীতি অফিস থেকে হাফ টাইম করে ছুটি নিল, বলে, আমি নতুন বাসা নিচ্ছি मैनेजर बाबू, मुझे थोड़ा सा छुट्टी चाहिए क्योंकि
मकान बहुत पुराना है, उसको तो ठीक ही कराना है ना। तो बोले कोई बात नहीं, आप ले लीजिए ना, आप आज क्यों, कल भी ले लीजिए, आराम से काम करो, उसके बाद आप ऑफिस में आ जाओ। बोला वो अमित बोल, देखूं हम एक ही मीन्स आज ही जो काम करना कर लेंगे, शायद कल हम सुबह चले जाएंगे कलकत्ता, यही अच्छा होगा, वाइफ को लेके आए, उसके बाद दोनों मिलके कर लेंगे पूरा काम, हम तो ऑफिस आ जाएंगे। बोले ठीक है, जो आपका मर्जी। अमित घरे एलो, घर माने भाड़ा बाड़ीते, एसे देखलो সে যা ভেবেছে তাই, বাড়ির অবস্থা একদম যাচ্ছে তাই। দুটো লোক রাখলো, রেখে যতটা পারলো সন্ধ্যে 7টা অবধি অনেক চেষ্টা করে কিছুটা আয়ত্তে আনলো। তারপর আবার গেটে ভালো করে তালা টালা দিয়ে বেরিয়ে গেল। পরের দিন যথারীতি সকালবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। এসে তার ওয়াইফকে নিয়ে আবার রাঁচিতে পৌঁছালো। গল্পের মেন পর্যায়ে এবার আসা যাক। ভালোই তাদের সময় কাটছে, ঘর দুয়ার খুব সুন্দর করে আমার ছোট্ট বোনটি গুছিয়ে নিয়েছে। আর এই প্রথম তারা স্বামী স্ত্রী সংসার করছে একসঙ্গে, তাই খুব আনন্দে আছে দুজনে। সামনে ছোট্ট উঠান, বেশ সুন্দর গাছপালা, আর যে জানলার কাছে ওদের শোবার ঘরের একটা মস্ত কাঁঠাল গাছ আছে। সেই কাঁঠাল গাছ যখন রাতে বেলা হাওয়াতে দোলে, বেশ সুন্দর হাওয়া দেয়, ভালোই লাগে ওদের। এরকমই খুব আনন্দের সঙ্গে ওদের দিন কাটছে। হঠাৎ একদিন অমিতবাবু বলল, অফিস থেকে এসে বলল, কিছু খাবার বানাবে এখন? ও বলল, দেখো তুমি একটা কাজ করো, বিকেলের কিছু খাবার তুমি একটু কিনে নিয়ে এসো, আমি রাতের রান্নাটা বরঞ্চ তাড়াতাড়ি সেরে ফেলি। বলে আচ্ছা ঠিক আছে। অমিতবাবু চলে গেল। ও এসে দরজাটা বন্ধ করে রান্নাঘরে গেল, গিয়ে রান্না করছে। অমিতবাবু যেতে 10 মিনিটও হয়নি, আমার বোনটি কাজ করবার জন্য কোনো এক দরকারের জন্য বেডরুমে আসে। ভাগ্যিস সেদিনও বেডরুমে এসেছিল। সে বেডরুমে আসে, এসে লাইটারের জন্য, লাইটারটা নিতে যাবে, তার চোখ যায় কাঁঠাল গাছের দিকে, কারণ তার শোবার ঘরের জানলা থেকে কাঁঠাল গাছটা স্পষ্ট দেখা যায়। কাঁঠাল গাছের পাশ থেকে অমিতবাবু যে শার্টটা পরে হেঁটে গেছে সেটা পরে দুটো জানলা ক্রস করে তার মেইন দরজার দিকে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্য কথা, জানলাটা এরকমই, দুটো জানলার মধ্যে এরকম মোটা মোটা গরদ দেওয়া। জানলাটা এরকমই, অমিতবাবুর এত দূর অবধি দেখা যাচ্ছে, অমিতবাবু হেঁটে যাচ্ছেন, অমিতবাবুকে এত দূর অবধি দেখা যাচ্ছে। লম্বা ছেলে তো, মাথাটা দেখা যাচ্ছে না, ও অমিতবাবুর ফেস কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু তার স্বামীর হাঁটা চলা সে বুঝবে না। আর তার থেকেও বড়, যে শার্টটা পরে সে এক্ষুনি বেরিয়েছে, সে শার্টটা পরেই আসছে। ও দৌড়ে গিয়ে দরজাটা খুলতে যাবে, খুলতে গিয়ে হাতটা সরিয়ে নিয়ে ভাবলো আওয়াজ করুক, ডাকুক আমাকে, আমি তো রান্নাঘরে রান্না করছি, উনি তো তাই জানে আমি যে ওকে দেখে ফেলেছি,
এটা ওনাকে বুঝতে দেব না, কলিং বেল বাজাক, তারপরেই খুলব। কলিং বেল আর বাজে না। প্রায় 5 মিনিট ওখানে ও দাঁড়িয়ে আছে। তখন সে অসহ্য হয়ে উঠল, ব্যাপারটা কি? তখন সে মুখে চিৎকার করে বলছে, কি হলো? তুমি কলিং বেল বাজাচ্ছ না? তুমি আসতে চাইছো না? অদ্ভুত এক কাণ্ড ঘটে গেল। কোনো কলিং বেল কেউ বাজালো না, কিচ্ছু হলো না। কিন্তু গাছের শুকনো পাতা নিচে পড়ে থাকায় তার উপর যদি কেউ পা দেয় একটা কচর মচর আওয়াজ হয় না? ঠিক সে জানান দিচ্ছে তার প্রেজেন্ট, যে আমি এখানে উপস্থিত আছি, সেটা সে বোঝাতে চাইছে তার কচর মচর করে পায়ের স্টেপ দিয়ে পাতার উপরে। ও তখন বলল, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তুমিও করো, আমিও দেখছি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর ওর মনে একটা অসম্ভব ইঙ্গিত দিল যে কিছু একটা ব্যাপার হবে। দাঁড়াতো, জানলা দিয়ে দেখি ওই রকম করছে কেন আমার সঙ্গে। জানলা দিয়ে গিয়ে দেখতে যাচ্ছে নিচু হয়ে, জাস্ট এতটা দেখা যাচ্ছে। এর আগে কখনো জানলা দিয়ে তার হাজবেন্ডকে ওরমভাবে দেখেনি, তাই ও বুঝতে পারছে না যে কতটা দেখা যায়। ও বারবার বলছে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, আমি তোমার শার্ট দেখতে পাচ্ছি, তুমি কেন কথা বলছো না বা কেন কলিং বেল বাজছো না? কি হলো জানেন? যে দাঁড়িয়ে ছিল, যাকে ও অমিত বাবু ভাবছিল, সে টার্ন করলো আবার এইভাবে। ও এই জানলায় দাঁড়িয়ে আছে এখানে, তার পাশ দিয়ে হাত বাড়ালে তাকে ধরা যাবে। জানলা দিয়ে যদি আমি হাতটা বাড়াই তাকে ধরা যাবে। পাশ দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে মুখ উপরে। আমাদের একটা লিন্টল ঢালাই হয় না, যখন ঘর তৈরি হয় জানলার উপর দিয়ে, ওইখানে এইটুকু দেখা যাচ্ছে, মুখটা তার উপরে, দেহটা এরকম। পুরানো দিনের বাড়ি বলছি আপনাদের। খুব রাগ হলো সে। আচ্ছা, আমি দরজা খুললাম না বলে তুমি চলে গেলে? ঠিক আছে, যাও, আমি তো দরজা খুলবো না। রেগে বেগে রান্নাঘরে সে চলে যায়। যথারীতি 10 মিনিট বাদে আবার কলিং বেল বেজে ওঠে। সে তো তখন গজগজ করেই চলেছে। দৌড়ে এসে বলে, যতক্ষণ না তুমি কথা বলবে, এবার এতক্ষণ এসে দাঁড়িয়েছিলে, এবার কলিং বেল তো বাজালে, আওয়াজটা করো। বলে, কি হয়েছে তখন থেকে, কি বলছো? আরে কি হলো? তাড়াতাড়ি দরজাটা খুলেছে, স্বামীর আওয়াজ। কি বলছো? যতক্ষণ না কলিং বেল বাজাবে, যতক্ষণ না কি হয়েছে? বলে, অমিত তুমি এর আগে আসোনি, এখানে দাঁড়িয়েছিলে না? বললো, আমি এই প্রথম এলাম। বলে, কি আর কি মারছো? তুমি আমায় ছুঁয়ে বলো। অমিত বাবু ছুঁয়ে বললেন। তখন ওর একটা কিরকম মনে হলো, অন্য লোকও তো হতে পারতো, সেটা সে ভাবতেই পারে। প্রথমেই যে ভয় পাচ্ছে কোনো কিছু, সেটা নয়, কোনো অন্য লোকও তো আসতে পারে, সেটাও তো ভয়ের ব্যাপার। কিন্তু না, সে অমিত বাবুর শার্টটা দেখেছিল। বলে, জানো এইসব ব্যাপার এই হয়েছে, যে শার্ট একটাই বেরোয় না, ব্র্যান্ডের এক কোম্পানির অনেকগুলো শার্ট হয়। হয়তো আজকে এরকম কিছু হয়েছে, আমার মতো কোনো শার্ট পরে কেউ চলে এসছে, রংটা অন্যরকম হবে, বাইরে তো অন্ধকার, বুঝলে কি করে? ওই তো একটা টিম আলো জ্বলছে, কি করে বুঝলে? ও আর কোনো কথা বলে না, ঘরে প্রবেশ করে দুজনে। এ কথা সে কথায়, হাসাহাসিতে, গল্পতে সব কিছু ভুলে যায়। প্রায় তার থেকে 7-8 দিন পরে তার হাজবেন্ড নেই, অমিত নেই, অমিত অফিসে। দুপুর 3টের ঘটনা।
ও কিছু কাপড় নিয়ে ছাদে গেছে মেলতে। বাড়িওয়ালার ঘর কলাপসেবল গেট দিয়ে পুরো আটকানো থাকে দোতলাটা, তার পাশ দিয়ে সিঁড়ি এরকম করে উপরে চলে গেছে। ছাদে গিয়ে কাপড় টুপুর মেলে যখন নেমে আসছে, দেখছে একজন লোক সামনের যে বারান্দাটা দোতলার, ওর কলাপসেবল গেট দিয়ে দেখা যাচ্ছে, কারণ দোতলা দিয়ে তো নেমে এসে আবার একতলায় যাবে। দেখছে কেউ পিছনের দিকের যে বাগানটা আছে ওর ব্যাক সাইডটা দেখছে, যে এরকম করে ব্যাক সাইডটা এরকম করে পিছনে হাত দিয়ে সে পিছনের বাগানটা দেখছে। কিন্তু এখানেও আমার বোনের এই অসুবিধাটা হলো যে সে তার মুখ দেখতে পাচ্ছে না, তার ব্যাক সাইডটা দেখছে। আর যে মানুষটি দাঁড়িয়ে আছে সে গভীর মন দিয়ে বাইরে দেখছে, এর উপস্থিতিও সে টের পেল না। ও নামতে নামতে ভাবলো, ও আজকে বোধহয় বাড়িওয়ালা এসছে হবে হয়তো। নিচে নেমে এলো। নিচে এসে কাপড় ভাঁজ করতে করতে তার হাজবেন্ড এসে ঢুকলো। বললো, কি গো আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? বললো, আজকে সুযোগ পেলাম চলে এলাম, বড় সাহেব বেরিয়ে গেছিল তাই। বলে, আচ্ছা আচ্ছা, এই জানো আমি আজকে একটু আগে কাপড় মেলতে গেছিলাম, বাড়িওয়ালা এসছে গো। কোথায় দেখলে? ওই দোতলা দিয়ে যখন নামছি দেখলাম একটা লোক পিছনের দিকে বাথরুমে বারান্দায় দাঁড়িয়ে নিচের বাগানগুলো দেখছিল। বললো, 2 কাপ চা করো। বলে, হ্যাঁ করছি। 2 কাপ চা নিয়ে অমিত উপরে উঠল। পাশ দিয়ে সিঁড়িটা এরকম করে উপরে উঠে দোতলায় উঠে যায়। সিঁড়িটা কিন্তু ভেতর দিক দিয়ে নয়, বাড়ির বাইরের দিক দিয়ে সিঁড়ি। আমাদের যেরকম সিঁড়ি ভেতর দিক দিয়ে হয়, সিঁড়ি ঘর হয়, এটা সেরকম নয়। ঘর তার বাইরে সিঁড়ি দিয়ে উপরে দোতলা, দোতলার পাশ দিয়ে আবার ছাদে যাওয়ার সিঁড়ি। 2 কাপ চা নিয়ে উপরে উঠলো আমি। উঠে কলাপসেবল গেটের উপর মানে জোরে জোরে তালা তো দেখলোই যে কলাপসেবল গেটের উপর তালা দেওয়া, তাও জোরে জোরে আওয়াজ করছে। ওয়াইফ কিছুক্ষণ আগে বাড়িওয়ালাকে দেখলো, ডেকেই চলেছে, দুম দুম করে মারছে। হঠাৎ অমিতবাবুর চোখ পড়লো। অমিত দেখলো যে অনেক দিন যখন গেট না খোলা হয়, বাড়ি দিয়ে যখন চলাচল না করা হয়, তখন একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। সেই আস্তরণের উপর কোনো পায়ের ছাপ নেই, ধুলো ময়লায় একেবারে পুরু হয়ে গেছে। তখন ভাবলো, আমার স্ত্রী বোধহয় ভুল দেখেছে, এখানে তো পায়ের ছাপ দূর দূর কি বাদ, একটা ধুলোকণা এদিক থেকে ওদিক হয়নি। চা নিয়ে নিচে নেমে এলো। বললো, কি গো দিলে না, বসলে না, কথা বললে না? ধুর, ভুল দেখেছ, কেউ নেই উপরে, ধুর, দেখ 2 কাপ চা আমি খেয়ে নিই। 2 কাপ চা সে খায়। সত্যি সত্যিই তাই। আমাকে যখন আমার বোনটা বলে তখন বলে, জানো দি 2 কাপ চাই খেয়ে নিল, কোনো ভাব নেই, কিছু নেই। আমি চিন্তা করতে থাকলাম যে কি হলো। আমি নিজের চোখে দেখলাম দাঁড়িয়ে আছে, নিচে তাকিয়ে আছে, আর ও এসে কি সুন্দর চা খেয়ে নিল, বুঝলোও না, আমাকে এসে বলে টলে বসে পড়ল। ঠিক আছে, কিছুদিন বাদে অমিতবাবুর স্ত্রী, আমার বোন, তার স্বামী যখন চলে গেছে অফিসে, সে নিজের কিছু জামা কাপড় নিয়ে অনেক দিন ধরে পড়ে আছে, টেইলরের কাছে গেল যে যাই কিছু সালোয়ার পাজামা বানিয়ে নিয়ে আসি। এই হিসেবে সে বেরালো। বেরিয়ে যখন সে ফিরছে, ঘরে ঢুকছে,
প্রায় বিকেল সন্ধ্যের মাঝামাঝি। একটা হালকা অন্ধকারের ভাব এসছে, কিন্তু স্পষ্ট সব কিছু বোঝা যাচ্ছে। ঠিক সেই সময় ও কাঁঠাল গাছটা পার হয়ে আরেকটু সামনে আসবে, দেখলো সেই ভদ্রলোক তার ঘর থেকে বেরালো। বেরিয়ে তখনও সে মুখ দেখতে পায়নি। তার ঘর থেকে বেরালো, বেরিয়ে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেল। ও তখন চিৎকার করে বলল, আপনি কে? আপনি আমার ঘরে ঢুকেছেন কি করে? কেন ঢুকেছেন? দাঁড়ান, এক্ষুনি দাঁড়ান। বলেই ভাবলো, হে ভগবান, কাকে বাংলা বলছি, এরা তো বুঝবে না। সে মূর্তি দাঁড়িয়ে থাকলো সিঁড়ির উপর। बोले, क्यों आप आए मेरे घर पे? और चाबी कहाँ मिले आपको? आप क्या कर रहे थे मेरे घर पे? हटिए, इधर आइए, नीचे उतरे, नीचे उतरे। और वो छाया मूर्ति একবারের জন্য নিচে নামলো না। সে এবার উপর দিকে উঠতে লাগলো। এই চেঁচামেচি করছে, তার মধ্যেই তার স্বামীর বাইকের আওয়াজ সে শুনতে পেল। গেট খুলে ঢুকছে। আমার বোনটি উপরে না উঠে দৌড়ে বাগান দিয়ে গিয়ে গেটের কাছে গেল। আমি তো বলি, কি ব্যাপার, কি হয়েছে? বলে, দেখো, ঘর থেকে কে একটা বেরালো, উপর দিকে উঠলো, তুমি তাড়াতাড়ি এসো। অমিত এই অবধি বাইকটা নিয়েও আসেনি, ওইখানেই রেখে দিয়ে তাড়াতাড়ি করে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। দোতলা দরজা তো বন্ধ। ছাদে যখন গেল, দেখলো ছাদের ঠিক কর্নারে, একদম কোণের দিকে একটা লম্বা ইয়াং কোনো ছেলে, তার সুঠাম চেহারায় অমিত বুঝতে পারল। কিন্তু সেই ব্যাক সাইড দুটো, আমাদের ছাদের উপরে আমরা কি করি যেন বাচ্চারা না কিছু পড়ে যায়, কিছু না হয়, ওই জন্য আমরা ইট দিয়ে অনেকটা উঁচু করে দিই, কর্নিস টাইপের করে দিই, যেন কেউ পড়ে না যায় বা আমরাও উপরে বসতে পারি। ঠিক ছাদের এরকম কর্নারে গিয়ে দুদিকে দুটো হাত দিয়ে নিচু হয়ে নিচের দিকটা দেখছে। अमित बाबू चित्कार करे बोला, अपनी के? कौन है आप? क्या कर रहे हो उधर? इधर आइए, इधर आइए। अमित बोलो, अभी 4-5 बार चित्कार करलाम। একবারের জন্য সে আমার দিকে ঘুরে তাকালো না। তার মধ্যে জাস্ট আমার ওয়াইফ আমার নাম ধরে দুবার চিৎকার করে বলল, নিচে এসো, তুমি নিচে এসো। কারণ ও ভেবেছিল, কে জানে বাবা, যদি অন্য গুন্ডা টুন্ডা কেউ হয়, সে যদি আমার স্বামীকে মেরে দেয়। ও চিৎকার করতে থাকে, নিচে এসো। সেই আওয়াজে ও ছাদের ঘরের দিকে নিচের দিকে তাকায়। তাকিয়ে যখন সামনের দিকে তাকিয়ে দেখে ওই ছাদের কর্নারে আর কেউ দাঁড়িয়ে নেই, আমি তখনই বুঝে যায় সুবিধার নয়, এ কোনো মানুষ নয়। তাড়াতাড়ি উপর থেকে নিচে নেমে আসে, এসে বলে, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে? বলে, দরজা তো বন্ধ। তো তুমি যে বলে তোমার ঘর থেকে কেউ বেরোলো, দরজা তো বন্ধই, চাবি কোথায়? ওরা কি করতো, যখন বাইরে যেত, বাইরের যে ফুটম্যাটটা থাকতো, বাইরের যে পাপোশটা, তার তলে চাবি রেখে যেত। অমিত পাপোশটা ওঠায়, দেখে তার নিচে চাবি। চাবিটা দিয়ে খুলে ওরা ভেতরে ঢোকে। অমিত তার ওয়াইফকে কিছু বলেনি, কারণ তার তো অফিস যেতে হবে। যদি আমি ওকে বলি তাহলে তো ভয়ে মরে যাবে। বলে, ছাদের উপর থেকে লোকটা ওইদিকে জাম্প কেটে পালিয়ে গেল। তুমি না আর বাইরে বেরোবে না,
দরজা খুলে কোথাও যাবে না যতক্ষণ আমি তোমাকে নাম ধরে না ডাকি। আর আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি এরকম জঘন্য বাড়ি থেকে চলে যাব। না গো, বাড়িটা তো ভালোই। আমার বোন বলে, কি সুন্দর গাছপালা আছে। বললো, আমি যথাসাধ্য চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এখান থেকে সরে যাবার জন্য, কারণ অফিসে খুব অসুবিধা হচ্ছে, আর এইভাবে যা তা লোক ঢুকে যাচ্ছে, দরকার নেই গো। বলে, দেখো পাও কিনা। পরের দিন অমিত অফিস গিয়ে প্রথমেই তার বন্ধুকে বলে, চল বাড়িওয়ালার কাছে যাব। বাড়িওয়ালার কাছে গিয়ে তারা জানতে পারে তাদের একমাত্র পুত্র ওই বাড়িতে নিউমোনিয়ায় মারা যায়। তার পুরো চেস্টে কফে ভরে গেছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ডাক্তার বলে আর বাঁচবে না। আইসিইউ থেকে যখন বার করে বলে, বাড়ি নিয়ে যান। মারা সে যায় হাসপাতালে, কিন্তু বাড়িওয়ালার সেই ছেলের আত্মা এখনো ওই ঘর দিয়ে ঘোরাঘুরি করে, কখনো নিচের ঘরে, কখনো উপরের ঘরে। মনে হয় ও পছন্দ করে না ওদের বাড়িতে কেউ থাকুক, কারণ শোনা গেছে যে যারাই নাকি ভাড়া নেয় 1-1.5 মাসের বেশি টেকে না। তাদেরকে বিভৎস কোনো মুখ নিয়ে তেড়ে আসে না বা ভয় দেখায় না, কিন্তু এমন কিছু দেখায় তার প্রেজেন্ট, যে আমি আছি। তাতে কোনো আমাদের মতো সাধারণ নর্মাল মানুষ অসম্ভব। আমার কাছে একটাই প্রশ্ন, যে তার বাবা মা তো এখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শহরের মধ্যে, যেখানে তাদের অফিস অমিতের, সেখানে আছে। তো সেই বাবা মার কাছে সে কেন যায় না? সেই ফ্ল্যাটে তো গিয়ে তাদের পাশে দেখা দিয়ে থাকতে পারে। অদ্ভুত ঘটনা যে ওই বাড়িটা ছেড়ে এখন অবধি তার আত্মা বেরোতে পারেনি। তার বাবা বলেছে যে দেখুন, আমি এই নিয়ে 3টে ভাড়াটিয়ার, প্রথম তো বাড়িটা এরকমই পড়েছিল, 3টে ভাড়াটিয়ার কাছে একই কমপ্লেন শুনেছি। আমরা ভাবলাম আপনি বাঙালি মানুষ, কলকাতা থেকে এসছেন, এইসবের হয়তো বিশ্বাস করবেন না। এর আগে যারা ছিল তারা নন বেঙ্গলি ছিল, কিন্তু আপনাদেরও সেই একই প্রশ্ন, কে সে? সে আমারই ছেলে, তাকে আমি নিজে 2বার দেখেছি, এবং তার আত্মা ওই বাড়ি দিয়েই ঘোরাঘুরি করে। আমি চেয়েছিলাম গয়ায় যেতে বা কিছু করতে, আমার ওয়াইফ আমায় যেতে দেয়নি। বললো, থাক না, ও তো আমার কাছেও এখানে আসে না, থাক না। যদি ওই বাড়িতে ও ভালো থাকে, আর ও তো কাউকে থাকতে দিতে চায় না, ও তো একাই থাকতে চায়, থাক না। তাই সেই আত্মা এখনো কেউ এলে তাকে তার প্রেজেন্ট, তার উপস্থিতি সে বারবার দেখা দেয়, আর সে বলে, প্লিজ আমার ঘরে আমায় থাকতে দাও, প্লিজ তোমরা চলে যাও। কিন্তু সেটা সে তার অনুভূতির মধ্যে দিয়ে বোঝায়। কত রকমের ঘটনা, কত রকমের অনুভূতি, কত রকমের কাহিনী
সত্য অসত্য, বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দিয়ে আমরা চলছি। পৃথিবীর রঙ্গমঞ্চের মধ্যে এটাও একটা স্থান নিয়ে নিয়েছে, যে যে বিশ্বাস করে সে বলল, সে তো 1 মিনিটে বলে দেবে হ্যাঁ আছে, আত্মা আছে। এবং তাদের নতুনত্ব ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। আমাদের তো এত সংখ্যা, তাদের মধ্যে আপনি 100 মানুষকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে একটা বলুন তো কেউর ভৌতিক ঘটনা কার সঙ্গে ঘটেছে, ওই 100 জনের মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি 60 জন হাত তুলবে। ভূত এরম ভাবে চোখ দ্বারে তাড়া করে বেরিয়ে আসছে, গলা টিপে দিচ্ছে, কিছু না। অনুভূতি দ্বারা, তার প্রেজেন্ট দ্বারা, তার উপস্থিতি দ্বারা সে বুঝিয়ে দেবে আমি আছি। ইচ্ছে হলে থাকো, না হলে যাও। সে তার কাজ ঠিক করে নেবে। 60 জন মানুষ 100%-এর মধ্যে বলে দেবে আমার সঙ্গে সেই অনুভূতি হয়েছে। তারা যাবে কোথায়? কিছু তো মুক্তিপ্রাপ্ত হয় আত্মার, কিছু ঘুরে বেড়াচ্ছে। এই আমাদের মতোই কিছু মানুষ এইভাবে বসে বা চায়ের দোকানের কোনো আড্ডায়, রকে বসে বা কোনো গোল টেবিলে বসে এইভাবে তাদের কাহিনী শোনাচ্ছে। আমি আমার সত্য ঘটনা আমি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে দ্বারা আবার শ্রোতাদের শোনাচ্ছি। ভালো লাগলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন আমার নিত্য নতুন ঘটনা আপনারা পান। বোন, তোকে নতুন করে কোনো কিছুর জন্য ধন্যবাদ দেব না, তুই আমার নিজের বোন। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে অমিত তুমি প্রেজেন্ট করেছো গল্পটা আমার কাছে। আশা করি তুমি হ্যাপি হবে। আমি জানি না হ্যাপি হবে কি না। এখনো অমিত সেদিন বলতে গিয়ে তুমি ভয় পেয়েছিলে, এরম করে উঠেছিলে, আমি জানি। আমি যখন তোমাকে ডাকলাম হট করে তুমি একটু ইতস্তত ফিল করেছিলে। সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শুক্রবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নমস্কার।